প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি শোনার জন্য। বন্ধুগণ, গতকাল একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আপনাদের দেখতে দিয়েছিলাম, শুনতে দিয়েছিলাম। সেখানে আমি দাবি করেছিলাম প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং সমন্বয়ক যারা 1.5 বছর অধিক কাল ধরে বাংলাদেশের অগণিত মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, বাড়িঘর লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছে, পুলিশ হত্যা করেছে এবং গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে এবং সেজন্য দায়ী সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সমস্ত অপকর্ম, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সেই সুযোগে হত্যা, রাহাজানি এবং সম্পূর্ণরূপে বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খল দেশে পরিণত করার জন্য এবং ব্যাপক বিফল রাষ্ট্রে পরিণত করার জন্যে এই সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তাদের বিচার আমরা দাবি করেছিলাম। তারই কন্টিনিউশন হিসাবে আজকে এই ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্যে। প্রথমে আমি আমার শ্রোতাদের কাছে আবেদন জানাবো, আপনারা লক্ষ্য রাখবেন, ইউনূস সাহেব কিন্তু এখনও দেশে বসে আছেন রাষ্ট্রপতির পদটা দখল করার জন্যে। এদিকে আপনারা লক্ষ্য করবেন, এই পাপিষ্ঠ ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বনাশ করেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছেন, সে কোনো মতেও ভাবেই যেন তার সেই মেটিকুলার ডিজাইনের সর্বশেষ ফর্মুলা অনুসারে রাষ্ট্রপতির পদ দখল করে আর কোনো কুকর্ম না করতে পারেন এবং তার উপদেষ্টা, সকল উপদেষ্টার জন্য বিচারের আওতায় আনা হয়। নতুন সরকার বিএনপি যেটা গঠন করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি এদেরকে বিচারের আওতায় আনুন আর দেশের গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে দেওয়ার জন্য বিরোধী দল তথা বিশেষ করে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছে সেটা তুলে নেওয়া হোক। এরপর আমি দ্বিতীয় প্রসঙ্গে আসছি। বন্ধুগণ, আপনারা জানেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে জামাত ইসলাম এবং তার অঙ্গ সংগঠন এবং তার যে জোট রয়েছে তাদের সঙ্গে বর্তমান বিএনপি সরকারের একটা মনোমালিন্য ঘটেছে। কারণ জুলাই আন্দোলনকে ইউনূস সরকারের বৈধতা দিতে চেয়েছিল, তারা যে গণপরিষদ গঠন করার প্ল্যান তৈরি করেছিল, এই ষড়যন্ত্র বিজ্ঞ প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান বুঝতে পেরে এবং তার দল বুঝতে পেরে এটাকে সম্পূর্ণরূপে আস্থা করে নিক্ষেপ করেছেন। এজন্য দেশবাসী সহ আমরাও খুশি হয়েছি যে ইউনূস সাহেবের এই ষড়যন্ত্র কার্যকরী হতে পারেনি। তবে তারা কিন্তু তার যে দল, তার যে অনুসারী জামাত, শিবির, এনসিপি, ইউনূস সাহেবের যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাবে এবং এই নতুন সরকারকে বহু রকমের বিব্রতকর অবস্থায় তারা ফেলতে চেষ্টা করবে। সে বিষয়ে সরকারকে অবশ্যই সাবধান থাকতে হবে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আপনি জামাত ইসলাম, শিবির, ক্যাডার এবং স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আবার নতুন করে কোনো রকম ষড়যন্ত্র দেশে না করতে পারে সে বিষয়ে আপনি সতর্ক দৃষ্টি রাখবেন। আপনার ইন্টেলিজেন্সকে আপনি সবসময় সজাগ থাকার জন্য নির্দেশ প্রদান করবেন। দেশের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইউনূস সরকার। বহু পুলিশকে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা অবশ্যই দাবি করি। আপনি পুলিশ প্রশাসনকে
খুব তাড়াতাড়ি সংগঠিত করবেন, যাতে সমস্ত মানুষ তাদের নিরাপত্তা বোধ করে এবং নিরাপদ জীবন যাপন করতে পারে। কারণ এই 1.5 বছরের কর্মকাণ্ডে মানুষ সম্পূর্ণরূপে প্রশাসনের উপর আস্থা হারিয়েছে। সেই আস্থা যত তাড়াতাড়ি সম্ভব নতুন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বহুদিন যাবৎ রাখা হয়েছে ফিল্ডে, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, সেনাবাহিনীর তো অনেক অভিযোগ সেনাবাহিনীর উপর ইতিমধ্যে এসে পড়ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত দেওয়ার জন্যে আমরা অনুরোধ করছি। এবার আসি আপনার মন্ত্রিসভার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, আপনার মন্ত্রিসভায় একটা মানুষকে নিয়োগ নিয়ে কিন্তু দারুণভাবে দেশের মধ্যে সমালোচনা হয়েছে এবং বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই লোকটাকে নিয়োগ দেওয়া ঠিক হয়েছে কিনা এটা আবার আপনি পুনর্বিবেচনা করে দেখতে পারেন। কারণ এই বিভিন্ন সূত্রের এবং মিডিয়ার কথা সত্য না হতে পারে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যেটা জানি এই লোকটা সম্পর্কে, সেটা আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি তুলে ধরতে চাই। আমি বলছি আপনার নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্পর্কে। এই খলিলুর রহমান ফরেন সার্ভিসের একজন অফিসার, আমাদেরই সমসাময়িক। 2001 সালে, আমি একটু পূর্ব বিবরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 2001 সালে তিনি প্রধান উপদেষ্টা লতিফুর রহমান সাহেবের পিএস ছিলেন আত্মহত্যা সূত্রে। লতিফুর রহমানের নাকি উনি ভাইয়েরা হন। ওই সময় যিনি প্রোটোকল অফিসার ছিল আয়েশা খাতুন, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার স্বামী জানতে পেরে আয়েশার স্বামী গুলি করে আয়েশাকে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করেন। এটার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু খলিলুর রহমান। সে খুনের আসামি হবে, জেল খাটবে, তার ফাঁসির হুকুম হবে, এরকম বুঝতে পেরে যাক তখন প্রধান উপদেষ্টা যেভাবে হোক তার আত্মীয়কে বিদেশে পাঠিয়ে দেন খলিলুর রহমান। খলিলুর রহমান আমেরিকায় যে কোনোভাবে রজার রহমান নাম ধারণ করে প্রায় 25 বছর যাবৎ সেখানে বাস করেছেন। সেই রজার রহমানকে ইউনূস সাহেব এই দেশে ফিরিয়ে এনেছেন তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে। সূত্র মারফত যেটা জানা যায়, রজার রহমান আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে জড়িত এবং তার আমেরিকার উপর মহলে বেশ পরিচিত লোক আছে। সেই সূত্রে তিনি ইউনূসের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের একটা যোগাযোগ ঘটিয়ে দেন এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলশ্রুতি হিসাবে পুরস্কার স্বরূপ এই রজার রহমানকে এই দেশে নিয়ে এসে প্রথম আমেরিকার নির্দেশে তাকে রোহিঙ্গাদের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন রোহিঙ্গার উপর কাজ করেও তিনি সেখানে কোনো ফলপ্রসূ কোনো কিছু দেখাতে পারেননি। তারপর তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা, যেটা অত্যন্ত দেশের গোপনীয় একটা বিষয়। সেটা বিদেশি একজন নাগরিক খলিলুর রহমান ওরফে রজার রহমানকে সেখানে নিয়োগ দেওয়াটা দেশের মানুষ পছন্দ করেননি। যারা বিজ্ঞ রাজনৈতিক, যারা বুদ্ধিজীবী, তারা এটা মোটেই পছন্দ করেননি যে দেশের নিরাপত্তার বিষয় একটা বিদেশি নাগরিক খলিলুর রহমান, যিনি দীর্ঘ 25 বছর দেশে ছিলেন না এবং বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, আমেরিকায় ছিলেন, তাকে সেই দায়িত্বে নিয়োগ করে এটা পছন্দ করেননি। তো যাই হোক, অন্তর্বর্তী সরকারের পতনের সঙ্গে সঙ্গে আমরা ধারণা করেছিলাম যে যা হোক রজার রহমানের হাত থেকে বাংলাদেশের গোপনীয় রাষ্ট্রীয় ব্যবস্থা ভারতের পক্ষে রক্ষা পাবে, সে বিদেশে আমাদের গোপনীয় কোনো বিষয় পাচার করতে আর সক্ষম হবে না। কিন্তু দেশবাসী কি দেখতে পেল? হঠাৎ করে দেশবাসী দেখলো যে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বসানো হয়েছে। দেশবাসীর কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। তবে দেখুন, যার বিরুদ্ধে খুনের মামলা হতে পারে এবং সে খুনের মামলায় এখনও তার জেল হতে পারে, এই দুর্নাম তার বিরুদ্ধে রয়েছে। সে একজন মেধাবী মানুষ, নিঃসন্দেহে মেধাবী, তা না হলে আমেরিকার মতো জায়গায় উপর মহলে সে তার জায়গা করে নিতে পারত না। এবং এটাও প্রকাশ পেয়েছে
যে তার কিন্তু ইন্ডিয়ার যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তার সঙ্গেও খলিলুর রহমানের খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এই অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার আগে খলিলুর রহমান দেশের সবচেয়ে বড় সর্বনাশ যেটা করেছেন, তিনি আমেরিকায় ছিলেন এবং আমেরিকার সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য, কারণ ইউনূস সাহেব যে সমস্ত শর্ত বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিয়োগ পেয়েছিলেন আমেরিকার কাছ থেকে, এবং এই আমেরিকার সহযোগিতায় তার তথাকথিত বিপ্লব সার্থক করেছিলেন, তারই পুরস্কার স্বরূপ তিনি আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছেন। সেই চুক্তি নামটা হয়তো আপনারা শুনেছেন, NDA, নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট। এখানে কি কি চুক্তি করা হয়েছে সেটা কিন্তু দেশবাসীকে জানানো হয়নি। বিদেশির সঙ্গে যখন কোনো দেশ চুক্তি করতে যায়, অবশ্যই দেশের সরকারের উচিত দেশবাসীকে জানিয়ে তা করা, কারণ দেশবাসী সাধারণ নাগরিকের ট্যাক্সের পয়সায় এই দেশ চলে এবং মন্ত্রী পরিষদ হোক, উপদেষ্টা পরিষদ হোক, তারা কিন্তু চলে। কাজেই উপদেষ্টা পরিষদ বিশেষ করে তারা নির্বাচিত কোনো সরকার নয় বিধায় এই ধরনের চুক্তি তারা অবশ্যই করতে পারেন না, তারপরে করার হয়েছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে বাংলাদেশের সমস্ত কৃষিপণ্য এখন আমেরিকার যে জেনেরিক কৃষিপণ্য উৎপাদন করে থাকে সেটা আমেরিকার থেকে আমদানি করতে হবে, দাম তার কম পড়বে, কিন্তু তাতে কি সর্বনাশ হবে? আমার দেশের কৃষকের মহা সর্বনাশ হয়ে যাবে। এই বাংলাদেশে বহু কষ্ট করে হাজার বছর ধরে বাংলাদেশের সাধারণ কৃষকেরা, গরিব কৃষকেরা আমাদের মুখের আহার জুগিয়েছে। বাংলাদেশের কৃষি বিভাগের মানুষেরা, অফিসাররা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা এই কৃষকের বহুভাবে লোন দিয়ে, বহুভাবে সহযোগিতা করে, নতুন আধুনিক উপকরণ দিয়ে কৃষিকাজে সহযোগিতা করে দেশকে একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে এনেছে এবং কৃষকদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল। কিন্তু আমেরিকার পণ্য এনে যদি বাংলাদেশের মানুষকে খাওয়াতে হয়, তাহলে এই কৃষকদের সর্বনাশ ঘটে যাবে। বাংলাদেশের কৃষকরা সম্পূর্ণভাবে মার খেয়ে যাবে। তাদের সেই কৃষি পণ্যে উৎপাদনের যে তাদের ক্ষমতা ছিল, তারা যেটা করে আসছিল, সেই কাজ ব্যাহত হবে। কারণ ওই আমেরিকার সস্তা পণ্যের লোভে মানুষ তাদের দেশে উৎপাদিত পণ্য আর খেতে চাইবে না। কাজে আমার দেশের কৃষকদের সর্বনাশ হয়ে যাবে। আমি এই দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, এই এনডিএর মধ্যে যদি এই কৃষি পণ্য আমদানির আমেরিকার সঙ্গে চুক্তি থেকে থাকে, আপনারা দেখুন বাতিল করার ক্ষমতা নিশ্চয়ই আপনার আছে, আপনি সেটা চেষ্টা করলেই করতে পারবেন। আমার ভিডিও আজকের ভিডিওতে ঠিক এই গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্যে, যেটা এনডিএ করা হয়েছে, এনডিএ চুক্তির অধীনে যা আছে আপনি এটা ভালো করে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এবং নতুন মন্ত্রী পরিষদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমাদের প্রশাসন ক্যাডারের একজন মন্ত্রী, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে আমি অনুরোধ করব যে বিষয়টি প্রধানমন্ত্রীকে ভালো করে বোঝানোর জন্যে যে এনডিএর মধ্যে কী রয়েছে এবং আমাদের দেশের কৃষিকাজের, কৃষি পণ্যের কী সর্বনাশ হতে যাচ্ছে। আমি যেমন এর আগে এই রাজার রহমানের দিকে দৃষ্টি রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, তেমনিভাবে আজকে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি, আপনার গোয়েন্দা বিভাগকে বলুন এই রাজার রহমানের দিকে দৃষ্টি রাখার জন্য। সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, কি সর্বনাশ করবে উপমহাদেশের, ভারতেরও সর্বনাশ করতে পারে। কারণ ইতিমধ্যে তিনি ভারতের গোয়েন্দা প্রধানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। কখন কি করে দেবে রাজাউর রহমান তার কোনো নিশ্চয়তা নাই। কাজেই অন্তত বাংলাদেশে যাতে সর্বনাশ না হতে পারে, আপনাদের স্ট্রং গোয়েন্দা বাহিনী রয়েছে। ভারতকে বলছে, ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে বলছি আমি, আপনারা রাজাউর রহমান সম্পর্কে খবর রাখবেন যাতে সে আমাদের এই গরিব দেশটার আর কোনো সর্বনাশ করে যেতে না পারে। বন্ধুগণ, আমার ভিডিও আজকে এ পর্যন্তই, আর বেশি বাড়াতে চাই না। আপনারা সবাই এই দিকে দৃষ্টি রাখবেন যে আমরা অনেক আন্দোলন করে, অনেক প্রাণের বিনিময়ে, দেশের অনেক ক্ষতির বিনিময়ে আজ একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। সেই গণতান্ত্রিক সরকারের
যাতে কোনো রকম ক্ষতি নয়, দেশের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ভুল ত্রুটি আমরা দেখি, সেটা দেশের নাগরিক হিসাবে বলার অধিকার আমাদের নিশ্চয়ই আছে, এবং সেটা বর্তমান সরকার সেভাবে দেখবেন, গণতান্ত্রিক দৃষ্টিতেই সেটা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।